না, অনেক খুঁজেও ঘরে একটাও মোহর পেলাম না। এখনো বেতন হাতে পেতে 15 দিন মতন বাকি মাসটা না খেয়েই কাটাতে হবে বলে মনে হচ্ছে। তখন থেকে কি এত ভাবছো তুমি বলো তো? ভাবছি বাকি মাসটা কি খেয়ে কাটাবো। তোমার শাড়ি গয়না কেনার চক্করে আমার ট্যাঙ্ক তো পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে। তুমি এক কাজ করো, মহারাজকে কিছু একটা করে ব্যস্ত রাখো, আর সেই ফাঁকে তুমি রাজকোষ থেকে 2 হাত ভরে মোহর তুলে নাও। তুমি মহারাজকে এমন একটা কিছু উপহার দাও যেটা নিয়ে মহারাজ সারা দিন ব্যস্ত থাকবেন, তাহলে মহারাজ আর তোমার চুরি ধরতে পারবেন না। বলো বলো, কেমন লাগলো আমার বুদ্ধি? দারুণ দারুণ। আমি এক্ষুনি যাচ্ছি বিজ্ঞানীর কাছে। বিজ্ঞানী 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 বাড়ি আছো? এ তো আমাদের মন্ত্রী মশাইয়ের গলা। আছি আছি, ভেতরে আসুন মন্ত্রী মশাই। বলুন মন্ত্রী মশাই। ওটা কি বিজ্ঞানী? ওটা ওটা একটা যান্ত্রিক টিয়া পাখি মন্ত্রী মশাই। ওটা বানানোর কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে ওটা আমার শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে একটা হবে। হ্যাঁ। তাই নাকি? তোমার এই যান্ত্রিক টিয়া উঠতে পারবে, কথা বলতে পারবে? পারবে, পারবে পারবে। আপনি এই টিয়াকে যা শেখাবেন টিয়া তাই শিখবে। এছাড়াও আমার বানানো যান্ত্রিক টিয়া আরো অনেক কাজ করতে পারবে। যান্ত্রিক টিয়া? এমন জিনিস মহারাজ আগে কোনোদিনও চোখে দেখেননি। বিজ্ঞানীর যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলে এটাই আমি মহারাজকে উপহার স্বরূপ দিয়ে দেব। বলছি, এই যান্ত্রিক টিয়াটা বানাতে তোমার আর কতদিন সময় লাগবে শুনি? আগামীকালের মধ্যে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং আগামীকালই তোমার কাছে আসবো। না, রোজের মতো আজও রাজসভায় ঢুকতে দেরি হয়ে যাবে বলে মনে হচ্ছে। ওরে বাবারে! কি ব্যাপার, এখনো গোপাল আর বিজ্ঞানীর দেখা নেই কেন? গোপাল তো রোজই দেরি করে মহারাজ, এতে আর নতুন কি? আর বিজ্ঞানী, তার আজ কি হলো? জানি না মহারাজ, হয়তো শরীর খারাপ। মহারাজকে এখনই ওই বিজ্ঞানীর নতুন আবিষ্কারের ব্যাপারে কিছু বলা যাবে না। শুভ সকাল মহারাজ। সকাল? বলো কি গোপাল, সকাল গড়িয়ে যে এখন বেলা হতে চলল। ঠিক বলেছেন মহারাজ, সূর্য এখন মাঝ আকাশে। এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায় শুনি? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দেব মন্ত্রী মশাই? দেখেছেন মহারাজ, দেখেছেন, একে গোপাল দেরি করে রাজসভায় এসেছে, তার উপর আবার আমার মুখের উপরে কথা বলছে। গোপাল, তুমি রোজ রোজ দেরি করে রাজসভায় আসো, এইভাবে কিন্তু আর চলতে পারে না। আমি তোমাকে শেষবারের মতন সতর্ক করছি, আগামীকালও যদি তোমার রাজসভায় ঢুকতে দেরি হয় তাহলে আমি তোমাকে আমার রাজসভা থেকে সারা জীবনের মতো বহিষ্কার করব, এই আমি বলে দিলাম। মহারাজ চলে গেলেন, সব হয়েছে এই গোপালের জন্য। আজ রাজসভায় ঢুকতে না ঢুকতেই মহারাজ একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন দেখছি। আজ মনে হয় মহারাজের মাথা গরম। না, মহারাজকে আর চটিয়ে কাজ নেই। যাই, বাড়ি গিয়ে স্নান সেরে একটা লম্বা ঘুম দিই। যাক, হ্যাঁ, অবশেষে যান্ত্রিক টিয়া বানানোর কাজ শেষ হলো। দাও বিজ্ঞানী দাও, এবার ওই যান্ত্রিক টিয়াটা আমাকে দিয়ে দাও। কেন মন্ত্রী মশাই?
কারণ আমি তোমার ওই যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। হ্যাঁ মহারাজকে উপহার স্বরূপ দিতে চাই। দিয়ে দিন বিজ্ঞানী, দিয়ে দিন। না না, এই যান্ত্রিক টিয়াটা আমার শ্রেষ্ঠ আবিষ্কার। আমি এটা কিছুতেই হাতছাড়া করবো না, না এই কিছুতেই না। অমন করে বললে কি করে হয়? ওই টিয়াটা নিয়ে যেতেই তো আমাদের মন্ত্রীমশাই এসেছেন, আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। আর আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। এবার বিজ্ঞানীকে নিয়ে গিয়ে রাজ্যের শেষ প্রান্তে যে পোড়ো বাড়িটা আছে ওখানে আটকে রাখ। এ কি মন্ত্রী, তুমি এখানে? আর তোমার হাতে ওটা কি? আগে এটা আপনাকে দেবো বলেই যে এসেছি মহারাজ। আমাকে? আগে হ্যাঁ মহারাজ, এটা হলো টিয়া, যান্ত্রিক টিয়া। হ্যাঁ, যান্ত্রিক টিয়া? এই টিয়া কথা বলতে পারে? পারে মহারাজ, বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন। বিশ্বাস না হলে একবার নিজেই পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন। বাহ বাহ বাহ, ভারী সুন্দর জিনিস তো। এমন জিনিস আগে আমি কোনোদিনও চোখেই দেখিনি। এমন জিনিস আমি আগে কোনোদিনও চোখে দেখিনি, কোনোদিনও চোখে দেখিনি, চোখে দেখিনি। এই তো আমার উপহার মহারাজের খুব পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ 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 বাহ। মন্ত্রী, একটা খাসা জিনিস নিয়ে এসেছো তুমি। বাহ, 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 বাহ। হ্যাঁ? কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? যতই হোক, গোপালের মনে তো ভয় আছে নাকি? তা ঠিক, মহারাজ বলেছিলেন বটে, আজ গোপাল দেরি করে ওই রাজসভায় এলে মহারাজ গোপালকে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন। ঠিকই বলেছেন, সেই ভয়েই তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। কিন্তু মহারাজকে রাজসভায় দেখছি না যে, কি ব্যাপার? এসে গেছি, আমি এসে গেছি আমার রাজসভার সদস্যরা। আমি এসে গেছি, আমার রাজসভার সদস্যরা, রাজসভার সদস্যরা। আপনার হাতে ওটা কি মহারাজ? এমন জিনিস তো আগে কোনোদিনও দেখিনি। দেখবে কি করে? এমন জিনিস কি আর শাকসবজি যে বাজারে গেলেই দেখা মিলবে? এটা হলো যান্ত্রিক টিয়া। যান্ত্রিক টিয়া, যান্ত্রিক টিয়া। আর এই যান্ত্রিক টিয়াটা আমাকে আমাদের মন্ত্রী উপহার স্বরূপ দিয়েছে। বাহ, কিন্তু এই যান্ত্রিক টিয়াটা আপনি পেলেন কোথায় মন্ত্রী মশাই? কেন কেন তোমাকে বলতে যাব কেন? কোথায় পেলাম? অনেক কষ্ট করে এই যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি। অনেক কষ্ট করে যান্ত্রিক টিয়াটা খুঁজে মহারাজের জন্য নিয়ে এসেছি আমি। থাক গোপাল, এত জেনে তুমি কি করবে শুনি? তার চেয়ে বরং তুমি নিজের কাজে মন দাও। কি বিজ্ঞানীর আসন ফাঁকা কেন? মহারাজ, বিজ্ঞানীর মনে হয় গোপালের ছোঁয়া লেগেছে, তাই পর পর 2 দিন রাজসভায় ডুব মেরে দিল। অদ্ভুত তো, বিজ্ঞানী তো রাজসভা খুব একটা কামাই করে না। আমি যাই মহারাজ, গিয়ে একবার দেখে আসি ওই বিজ্ঞানীর কি হলো। যাবে? আচ্ছা যাও। আচ্ছা নাও, আচ্ছা নাও। বিজ্ঞানীর বাড়ি গিয়েও তুমি বিজ্ঞানীর দেখা পাবে না গোপাল। হ্যাঁ, বিজ্ঞানী এখন বন্দি। বটা ঘটা বিজ্ঞানীকে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। হ্যাঁ,
বিজ্ঞানী, ও বিজ্ঞানী! কি ব্যাপার, ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই কেন? যাই তো একবার ভিতরে গিয়ে দেখি। বলো তো টিয়া, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এবার বলো তো, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা, মহারাজ কৃষ্ণচন্দ্র সবচেয়ে ভালো রাজা। মহারাজ যান্ত্রিক টিয়া নিয়ে খেলা করতে ব্যস্ত। যাই, এই ফাঁকে রাজকোষ থেকে কিছু মোহর হাত ছাপাই করে দিই। দে দে, যা আছে সব দিয়ে দে। মা গোপাল দাদা, তুমি যে আজ বড্ড দেরি করে ফেললে গো। কেন কেন, সব মাছ বিক্রি হয়ে গেছে বুঝি? আমাদের মন্ত্রী মশাই এসে সব মাছ কিনে নিয়ে চলে গেছে গো গোপাল দাদা। ফল নেই গোপাল দাদা, ফল নেই। একটু আগে সব ফল আমাদের ওই মন্ত্রী মশাই এসে কিনে নিয়ে গেছেন। সব মশলা শেষ গোপাল দাদা। হ্যাঁ, মশলাও শেষ? একটু আগে মন্ত্রী মশাই এসে সব মশলা কিনে নিয়ে গেছেন। কি ব্যাপার, মন্ত্রী মশাইয়ের যে পুরো বাজার শুদ্ধ কিনে নিলেন? না না না, একটা না একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। যাই তো, মন্ত্রীর বাড়িতে গিয়ে একটু আড়ি পেতে দেখি কিছু উদ্ধার করতে পারি কিনা। এই দেখো, ফল, শাকসবজি, মাছ, মশলা যা পেয়েছি দোকান শুদ্ধ তুলে নিয়ে এসেছি। এবার ভালো করে কষিয়ে রাঁধো দেখি, আজ কবজি ডুবিয়ে খাবো। ও মা, এ যে তুমি সারা মাসের বাজার একদিনে করে নিয়ে এসেছো। সে আর বলতে, যান্ত্রিক টিয়া পাওয়ার পর থেকে মহারাজ দুয়ার সেটাকে হাতছাড়া করতেই চাইছে না। আর আর ওদিকে বটা ঘটা বিজ্ঞানীকে আটকে রেখেছে রাজ্যের শেষ প্রান্তে, যে পুরো বাড়িটা আছে ওখানে। বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া দিয়ে আমি যে এইভাবে রাতারাতি বড় লোক হয়ে যাব, সেটা আমি ভাবতেই পারিনি। এই ব্যাপার, এই সব তাহলে মন্ত্রীর চাল। হ্যাঁ, যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। মন্ত্রী বিজ্ঞানীকে আটকে রেখেছে, আর বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়াটা মহারাজকে উপহার স্বরূপ দিয়েছে, যাতে মহারাজ ওটা নিয়ে ব্যস্ত থাকে। আর সেই ফাঁকে মন্ত্রীমশাই রাজকোষ পুরো ফাঁকা করে দেবে ভেবেছেন। হ্যাঁ, ভালোই বুদ্ধি খাটিয়েছে দেখছি আমাদের মন্ত্রীমশাই। কিন্তু সবটা যে এবার গোপাল ভাঁড় জেনে গেছে। এবার মন্ত্রীকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন চুরি করা তো দূরের কথা, চুরি করার কথা মনেও আসবে না। কিন্তু তার আগে বিজ্ঞানীকে বটা ঘটার কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে। আমরা কোথায় যাবো গোপাল দাদু? আরে চল না, গেলেই দেখতে পাবি। ঘন্টে, তোদের যেগুলো শিখিয়েছি মনে আছে তো? আচ্ছা গোপাল দাদু। ব্যাস, তাহলে শুরু করে দে। আর পুটি, তুই আমার সঙ্গে আয়। তুই আমাকে মেরেছিস, তুই আমাকে মেরেছিস। তুই মেরেছিস। না না, তুই 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 মেরেছিস। আগে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না। কে ওখানে, কে ওখানে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। বাবা রে, বাবা আমার,
একবার আমার দিকে মুখ তুলে তাকাও দেখি। কে? এবার থাক তোরা এখানে, খুব তাড়াতাড়ি তোদের সর্দারেরও তোদের মতন হাল করে ছাড়বো আমি। হ্যাঁ কি রানী, ঘুমাবে বুঝি? কি রানী, ঘুমোবে বুঝি? ওফ, এটাকে এবার সরিয়ে রাখুন তো। এটা পাওয়ার পর থেকে সারা দিন আপনি এটা নিয়েই পড়ে আছেন। আপনার অন্য কোনো কাজেই বিশেষ মন নেই। এমন করলে তো রাজকার্যে ঢিলেমি পড়বে। রাজকার্যে ঢিলেমি পড়বে? পড়বে না। আমি সব দায়িত্ব মন্ত্রীকে বুঝিয়ে দিয়ে কদিনের জন্য একটু ছুটি নেব ভাবছি। সারাদিন শুধু এই যান্ত্রিক টিয়ার সঙ্গে খেলা করব। খেলা করবো। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন? আগে রানীমা তো ঠিকই বলেছেন মহারাজ। এ কি গোপাল, বিজ্ঞানী, তো তোমরা এই সময় এখানে? একটু আগে শুনলাম আপনি মন্ত্রী মশাইকে সব দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য ছুটি নেবেন। ভুল করো এই ভুল করবেন না মহারাজ। কেন 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 এমন কেন বলছো? তবে শুনুন মহারাজ, এসব সত্যি? কিন্তু মন্ত্রী যে না 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 না, এ হতে পারে না। মন্ত্রী যে আমি নিজে কানে সব শুনেছি। এই, এর কোনো প্রমাণ দিতে পারবে তুমি গোপাল? প্রমাণ? পারবো মহারাজ। প্রমাণ দেবে আপনার ওই যান্ত্রিক টিয়া। বেশ, তাই হবে। একশো 2, 103, 104, আজ রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105, 105টা মোহর। ও মা, এ তো অনেক। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া নিয়ে মেতে আছে। মহারাজ বুঝতেই পারছে না ওদিকে আমি রাজকোষ থেকে রোজ রোজ একটু একটু করে মোহর চুরি করছি। আর বিজ্ঞানী, তার কি খবর শুনি? বটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবেন না বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। হ্যাঁ, মহারাজ, আজ গোপাল আবার দেরি করে রাজসভায় ঢুকবে বলে মনে হচ্ছে। আমি বলি কি, আপনি আজই গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দিন। সুপ্রভাত মহারাজ। আর এই যে মন্ত্রী মশাই, আজ গোপাল নয়, আজ রাজসভা থেকে অন্য কেউ বহিষ্কার হতে চলেছে। কে বহিষ্কার হতে চলেছে গোপাল? সেটা তো এই যান্ত্রিক টিয়াটাই বলবে। এই নিন মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া। মহারাজ, আপনার যান্ত্রিক টিয়া নিয়ে গোপাল কি করছিল? সে উত্তর একটু পরে আমি তোমাকে দিচ্ছি মন্ত্রী। তার আগে টিয়া গতকাল রাতে যে কথাগুলো শুনেছে সেগুলো আমি... দাঁড়ান মহারাজ, হ্যাঁ, যে এই যান্ত্রিক টিয়াটাকে বানিয়েছে আমি তাকে ডাকি। বিজ্ঞানী! বিজ্ঞানী এখানে এলো কি করে? রাজকোষ থেকে কত মোহর চুরি করলে শুনি? 105টা মোহর। মহারাজ বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া নিয়ে মেতে আছে। মহারাজ বুঝতেই পারছে না ওদিকে আমি রাজকোষ থেকে রোজ রোজ একটু একটু করে মোহর চুরি করছি। বটা ঘটা বিজ্ঞানীকে বেঁধে রেখেছে। বিজ্ঞানী কিছুতেই ওখান থেকে পালিয়ে আসতে পারবে না। আর মহারাজ কোনোদিনও জানতে পারবে না যে বিজ্ঞানীর বানানো যান্ত্রিক টিয়া বিজ্ঞানীর কাছ থেকে কেড়ে নিয়ে আমি মহারাজকে উপহার দিয়েছি। এসব কি মহারাজ? যান্ত্রিক টিয়া এসব কি বলছে? গতকাল রাতে টিয়া সব শুনে এখন আমার কাছে সব উগরে দিচ্ছে। হ্যাঁ নয় মন্ত্রী মশাই, হ্যাঁ, সবার সামনে আপনার মুখোশটা টেনে খুলে দিয়েছে এই যান্ত্রিক টিয়া।
আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এমন ভুল হবে না। তুমি রাজকোষ থেকে চুরি করবে বলে আমাকে এই যান্ত্রিক টিয়াটা উপহার দিয়েছিলে মন্ত্রী, যাতে আমি এই টিয়াটাকে নিয়ে ব্যস্ত থাকি আর তোমার চুরি ধরতে না পারি। না, হ্যাঁ, না মানে হ্যাঁ, মানে মানে ভুলে গেছে মহারাজ। শুধু তাই নয় মহারাজ, মন্ত্রী মশাই আমাকেও বন্দি করে রেখেছিল। সেনাপতি, তুমি এক্ষুনি বটা ঘটাকে ধরে নিয়ে এসো, আর আমি মন্ত্রীকে দেখছি। বটা ঘটা হাত পা বাঁধা অবস্থায় ওই পোড়ো বাড়িতেই আছে মহারাজ। বাহ গোপাল, বাহ, দেখছি অর্ধেক কাজ তুমি এগিয়েই রেখেছো। মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর এই ভুল হবে না, কোনোদিন হবে না। গোপাল, তুমি না থাকলে মন্ত্রীর কারসাজি আমি কিছুতেই জানতে পারতাম না, আর ওদিকে মন্ত্রী তো আমার রাজকোষ একেবারে ফাঁকা করে দিত। গোপাল ভাঁড় থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি যে গোপাল ভাঁড় হতে দেবে না মহারাজ। তুমি দেরিতে রাজসভায় আসো আর তাড়াতাড়ি আসো, এই নিয়ে আমি তোমাকে আর কোনোদিনও কিছু বলবো না গোপাল। আমি জানি যে তোমার বুদ্ধির জোরে তুমি সব সময় এগিয়েছিলে আর থাকবেও। যাক, কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ। কাল থেকে তাহলে একটু বেশি করে ঘুমিয়েই রাজসভায় আসবো মহারাজ। বলছি না, আজ না কাতলার কালিয়া খেতে খুব ইচ্ছে করছে গো। যাও না, বাজার থেকে নিয়ে এসো না। কাতলা মাছ কেনার পয়সা নেই আমার কাছে। জানতাম, সে তো কোনো দিনই থাকে না তোমার কাছে। ওই সংসারের খরচা বাঁচিয়ে কিছু পয়সা জমিয়েছিলাম সোনার কানের গড়াবো বলে। যাই, ওটা নিয়েই বাজারে যাই। ধুর, দেখো ভগবান, দেখো দেখো দেখো, এ তুমি আমাকে কার সাথে সংসার করাতে পাঠালে? দেখো ঠাকুর, দেখো। কি এত বড় কথা? মানছি মানছি আমার কাছে এখন টাকা পয়সা নেই, তাই বলে গিন্নি আমাকে এইভাবে অপমান করবে? না না, আজ বাজার থেকে একটা গোটা কাতলা মাছ কিনে গিন্নির সামনে ছুঁড়ে ফেলতে না পারলে আমার আমার কিছুতেই শান্তি হবে না। কিন্তু কাতলা মাছের যে অনেক দাম, এত টাকা। হ্যাঁ, মহারাজ আছেন তো, যাই রাজসভায় গিয়ে মহারাজের কাছ থেকে এই মাসের বেতনটা অগ্রিম চেয়ে নিই। মহারাজ, আজকে রাজসভা রাজবাড়ি ছেড়ে এই পুকুর ধারে বসেছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কি কারণ মহারাজ? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হওয়ার কি আছে, সবুর করো, সব জানতে পারবে। মহারাজের মনে হয় ওই প্রকৃতির হাওয়া খেতে খেতে রাজসভা পরিচালনা করার ইচ্ছে হয়েছে, তাই আজ ওই মহারাজ পুকুর পাড়ে রাজসভা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। না না সেনাপতি, শুধু হাওয়া খাওয়ার জন্য নয়, আরো একটা কারণ আছে। এবার বুঝেছি মহারাজ, আপনি হাসেদের সাঁতার কাটা দেখতে দেখতে রাজসভা পরিচালনা করবেন, তাই আজ এই পুকুর পাড়ে রাজসভা বসেছে। শুধু রাজসভা পরিচালনা নয়, আজ থেকে আমি এদের পুষ্পরাজ বৈদ্য। হ্যাঁ, এত কিছু থাকতে শেষে হাঁস? এই, তুমি বেশি প্যাক প্যাক করো না তো মন্ত্রী, আমার ইচ্ছে হয়েছে তাই আমি পুষব এবং হাসি পুষব। রাগ করছেন কেন মহারাজ? আমি তো এমনি মানে। রাজসভা ফাঁকা দেখে ভাবলাম আজ বুঝি ছুটি, কিন্তু রানীমাকে জিজ্ঞাসা করতে উনি বললেন আজ নাকি রাজসভায় পুকুর ধারে বসবে। হ্যাঁ হ্যাঁ গোপাল, রানী ঠিকই বলেছে। এসো এসো এসো। রাজসভা রাজবাড়িতে বসুক আর পুকুর পাড়ে বসুক, গোপাল প্রত্যেক দিন দেরি করে রাজসভায় আসতো,
আজও তাই এসেছে আর ভবিষ্যতেও আসবে। সত্যি মন্ত্রী, এটা কিন্তু তুমি একদম খাঁটি কথা বলেছো। আগে আমি এমনি এমনি দেরি করিনি মহারাজ, খুব অভাবে আছি, তাই তো আপনার কাছে ছুটে এলাম। যদি এই মাসের বেতনটা অগ্রিম পাওয়া যেত তাহলে এই অধমের খুব উপকার হতো মহারাজ। কোনো দরকার ছাড়া তো তুমি ছুটে আসো না গোপাল, তোমাকে আমি খুব ভালো করেই চিনি। মহারাজ গোপালকে একদম অগ্রিম বেতন দেবেন না। বেটা বেতন হাতে পেয়ে বাকি মাসটা রাজসভা কামাই করে ঘরে বসে বসে খাবে আর মোষের মতন নাক ডেকে ঘুমোবে। না 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 না, তাহলে তো গোপালকে অগ্রিম বেতন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহারাজ দয়া করে মন্ত্রী মশাইয়ের কথায় নাচবেন না মহারাজ। আপনি নিজে একটিবার বিবেচনা করে দেখুন, অগ্রিম বেতন না পেলে এই অধম যে না খেতে পেয়ে মরবে মহারাজ। কত ছড়া হাস কোথাকার, তবে রে বেটার ছেলে, আজ তোকে মেরেই ফেলবো। দেখেছেন মহারাজ গোপাল কেমন আপনার শখের পোষা হাঁসকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আই গোপাল, তোমার সাহস তো কম নয়, তুমি আমার পোষা হাঁসকে আমার সামনেই তাড়া করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, আপনার পোষা হাঁস? হ্যাঁ গোপাল, মহারাজ অনেক শখ করে হাঁসগুলো আনিয়েছেন পুষবে বলে, আর তুমি কিনা তাদের মেরে ফেলবে বলে তাড়া করলে। মহারাজ আমার মনে হয় গোপাল হাঁসগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি, বেটা হাঁসের মাংস খাওয়ার ধান্দা করছে। কি? আমার পোষা হাঁসের মাংস? গোপাল, অগ্রিম বেতন তো তুমি পাবেই না। যাও যাও তো, এবার বাড়ি যাও। এসে থেকে দেখছি মহারাজ আপনি আমাদের মন্ত্রী মশাইয়ের কথায় নেচে যাচ্ছেন। অগ্রিম বেতন দেবেন না ঠিক আছে, তাই বলে এইভাবে আমাকে সবার সামনে ছোট করবেন না মহারাজ। দেখেছেন মহারাজ গোপালের মান সম্মানে লেগেছে। আগে আমার মান সম্মান আছে তাই লেগেছে, আপনার তো সেটাও নেই মন্ত্রী মশাই। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে এই অপমানের বদলা আমি নেবই। কি খালি হাতে বাড়ি এলে কেন শুনি? মহারাজের কাছে গিয়েছিলাম গিন্নি। মহারাজ কি বললেন? অগ্রিম বেতন দিলেন? অগ্রিম বেতন তো দূরের কথা, উল্টে অপমান করে তাড়িয়ে দিলেন। সব হয়েছে এই শুটকো মন্ত্রী আর মহারাজের পোষা হাঁসের জন্য। সে কি, এবার আমরা খাবো কি শুনি? দুপুরে নুন দিয়ে ভাত মেখে কোন রকমে খেয়ে নিতে হবে গিন্নি। আর রাতে? রাতে রাতে জমিয়ে রান্না হবে গিন্নি, কবজি ডুবিয়ে খাবো। দূর ছাতা, ভালো লাগে না। হিয়ালি না করে কি রান্না করবে সেটা বলবে তো। হাঁসের ডিম গো গিন্নি, আজ রাতে আমরা হাঁসের ডিম খাবো। হাঁসের ডিম? যে হাঁসের জন্য আজ আমি অগ্রিম বেতনটা পেলাম না, সেই হাঁসটা আজ রাতে ডিমই দেবে। বলি হাঁস কি তোমার বন্ধু? তুমি কি করে জানলে যে আজ ওই হাঁসটা ডিম দেবে? আমার বুদ্ধি আছে। হাঁসটা যখন জল থেকে উঠে আমার কাছে এলো তখন তার মুখে আমি খড় পাতা দেখেছি। পাখিরা খড় পাতা কখন জোগাড় করে বলতো? যখন ওরা ডিম পাড়ে তখন। তাহলে ও মা, কি বুদ্ধি তোমার! আমার নাম হলো গোপাল ভাঁড়। যাই, একবার গিয়ে দেখে আসি আমার পোষা হাঁসেদের কি অবস্থা। আর দেরি করা ঠিক হবে না।
এ কি, গতকালই দেখে গেলাম আমার পোষা হাঁস দুটো ডিম পেড়েছে, আর আজ সেগুলো গেল কোথায়? প্রহরী, এই প্রহরী! আগে বলুন মহারাজ, ডিম কোথায়? ডিম? কিসের ডিম মহারাজ? ঘোড়ার ডিম! হ্যাঁ, ঘোড়ার ডিম? আগে যতদূর জানি ঘোড়া তো ডিম দেয় না মহারাজ। চুপ! কি হয়েছে মহারাজ? আমার পোষা হাঁসের দুটো ডিম চুরি হয়ে গেছে, এদিকে কেউ কিছুই জানে না। হ্যাঁ, হাঁসের ডিম চুরি? না না, এই যে সেজনের কাজ নয় মহারাজ। আমার মনে হয় এই চুরির পিছনে চেনা জানা কারুর হাত আছে। চেনা জানা চোর? কিন্তু সে কি? গোপাল মহারাজ, মনে নেই? গোপাল যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা গোপালেরই কাজ। ঠিক ঠিক, গোপালই তো বলেছিল অপমানের বদলা নেবে, কিন্তু গোপাল... কিন্তু কিছুই নেই মহারাজ। আজ থেকে আমি আপনার পোষা হাঁসের পাহারায় থাকবো। গোপালকে হাতে নাতে না ধরা পর্যন্ত আমার শান্তি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চুরি যেই করে থাকুক না কেন, তাকে হাতে নাতে ধরতেই হবে। তারপর আমি চোরকে না আচ্ছা করে শিক্ষা দেব। মহারাজ, আপনি দেয়ালের কাছে মাছ জমা রাখতে দিয়েছেন। চোরকে তো আমি ধরবই, কিন্তু তার আগে আমি নিজে যে চুরি করব। হ্যাঁ, এই ওঠো বলছি, ওঠো বলছি। বলি রাতে কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, ও ভগবান, দেখো দেখো দেখো। ধুর, এই কথায় কথায় ভগবানকে ডাকা বন্ধ করো তো গিন্নি। না, আজও দেখছি একবার রাজবাড়ির দিকে যেতে হবে। হাঁসের ডিম আনতে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কোনো তো উপায় দেখছি না গিন্নি। ব্যাটার ছেলেগুলোকে সেই কখন আসতে বলেছি, এখনো আসার নাম নেই। হ্যাঁ, মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। টুকি না, মস্করা করছিলাম। তোদের এতক্ষণে আসার সময় হলো? কি করব বলুন মন্ত্রী মশাই, পা বাঁচিয়ে আস্তে আস্তে একটু একটু দেরি হয়ে গেল। থাক থাক, আর অজুহাত দিতে হবে না। দাঁড়া, এটাকে আমার বাড়িতে দিয়ে আয়, আর গিন্নিকে বলবি কষিয়ে মাংসটা রাঁধতে। আমাদের নিমন্ত্রণ করবেন না বুঝি মন্ত্রী মশাই? আচ্ছা, তোরাও চলে আসিস। আজ হাঁসের মাংস আর ভাত, এর বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু। ওতেই হবে মন্ত্রী মশাই। চল ঘটা, চল। চোর 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 ধরেছি মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। খোল বলছি, ছাড়। আজ তোর মুখটা দেখেই ছাড়ব আমি। এই দেখুন মহারাজ, চোর চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে। এ কি, গোপাল তুমি? দেখেছেন মহারাজ, বলেছিলাম না? আগে আগে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, পেটের দায়ে দুটো ডিম চুরি করেছিলাম। শুধু ডিম নয় মহারাজ, গোপাল হাঁসও চুরি করেছে। তাকিয়ে দেখুন, 5টা হাঁসের মধ্যে একটা হাঁস গায়েব। ছি ছি গোপাল, তুমি এরকম কাজ করবে আমি আমি ভাবতেই পারিনি। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছে মহারাজ, আমি হাঁস চুরি করিনি। তাহলে হাঁসটা গেল কোথায় শুনি? মহারাজ, আপনি গোপালের কোনো কথা শুনবেন না। গোপালই হাঁস চুরি করেছে। গোপাল, তোমার আগামী মাসের পুরো বেতনটাই আমি কেটে দিলাম হাঁস চুরির ক্ষতিপূরণ হিসেবে। যাও যাও, এবার বাড়ি ফিরে যাও। আমি না
আমি তোমার মুখই দেখতে চাই না। হ্যাঁ, চুরি না করেই ক্ষতিপূরণ দিতে হবে? মহারাজ, মহারাজ, আমি হাঁস চুরি করিনি, চোর অন্য কেউ। আপনি আমাকে 3 দিন সময় দিন মহারাজ, আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। তাই না? কথায় আছে চোরের মায়ের বড় গলা। তুমিও তো কিছু কম যাও না দেখছি গোপাল। সে তো সময় আসলেই দেখা যাবে মহারাজ। আমি প্রমাণ করেই ছাড়বো হাঁস অন্য কেউ চুরি করেছে, গোপাল ভাঁড় চুরি করেনি। গোপাল কিভাবে প্রমাণ করে দেখবো। আজ রাতেই ওই হাঁসটা যাবে আমার পেটে। কই 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 দাও, আজ কটা ডিম আনলে শুনি? হাঁসের ডিম নয় গিন্নি, ঘোড়ার ডিম এনেছি। তবে বলি শোনো, উমা, এত কিছু হয়ে গেল। তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আগামী মাসটা আমাদের পুরো খালি পেটে থাকতে হবে গো। তখন কি হবে গো? না না, ওটি হতে আমি দেব না। যে করেই হোক আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। কিন্তু কিভাবে প্রমাণ করবে শুনি? চোর কি তোমাকে জানিয়ে চুরি করতে যাবে? চোর যখন একবার চুরি করেছে তখন সে চোর আবার আসবে গিন্নি, আসবেই আসবে। আমাকে শুধু ফাঁদ পেতে রাখতে হবে, তারপর চোর তাতে পা দিলেই খপাত করে চেপে ধরবো। পেয়েছি গিন্নি, পেয়েছি। চোর ধরার উপায় খুঁজে পেয়েছি। দাও দাও দাও, এখন খেতে দাও দেখি, কাল সকালে যা করার করব। কিন্তু কি দিয়ে খাবে শুনি? কেন? গরিবের উৎকৃষ্ট খাদ্য, নুন দিয়ে গরম গরম ভাত। তোমাকে আরেকটু মাংস দিই? একটু কেন, যা আছে সব ঢেলে দাও। খুব ভালো রান্না হয়েছে। খুব উৎকৃষ্ট ব্যঞ্জন। রাজবাড়িতে এখনো 4টে হাঁস আছে গিন্নি। আগামীকাল রাতে আরো একটা হাঁস আমি চুরি করব। চুরি করবে মন্ত্রী আর দোষ হবে গোপালের নামে। ভিজে মাটি নিয়ে কি হবে গোপাল দাদু? আছে আছে, কাজ আছে। এই ভিজে মাটি দিয়েই আমি চোর ধরবো। যে সে চোর নয় বাবা, হাঁস চোর। ভিজে মাটি দিয়ে চোর ধরবে? এই দাদুর মনে হয় না মাথাটাই খারাপ হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। এবার শুধু আজ রাতের অপেক্ষা। আজ চোর এলে ভালো, না হলে আমাদের আবার কাল আসতে হবে মাটি ভেজানোর জন্য। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আবার হাঁস চুরি হয়ে গেছে মহারাজ। আবার চুরি? মহারাজ, আমার মনে হয় এটাও গোপালের কাজ। আপনি আজই গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা করুন। চোর আসলে কে সেটা না জেনে কি গোপালের গর্দান নেওয়া উচিত হবে মহারাজ? গোপাল কোথায়? আরে গোপালকে এক্ষুনি ডেকে পাঠাও। গোপালই বলেছিল আসল চোর ও ধরে দিবে। ও যদি আসল চোর ধরতে না পারে তাহলে তাহলে আমি আজ গোপালেরই গর্দান নেব। আগে কার গর্দান নেওয়ার কথা হচ্ছে মহারাজ? কারাবার তোমার? আমি কি করলাম মহারাজ? গতকাল আরো একটা হাঁস চুরি হয়ে গেছে গোপাল। আমি জানতে চাই এটা কার কাজ। ও, এই ব্যাপার। কোনো চিন্তা করবেন না মহারাজ,
চোর আজই ধরা পড়বে। কি করে ধরা পড়বে শুনি? চোর তো চুরি করে পালিয়েছে। পালিয়ে আর কোথায় যাবে? ওই দেখুন চোরের পায়ের ছাপ। হ্যাঁ এসব কি গোপাল? আগে গোপালের বুদ্ধি মহারাজ। আমি গতকাল হাঁসের ঘরের সামনে কাদা লেপে দিয়ে গেছিলাম। রাতে চোর ওই কাদায় পা দিয়েছে, পা ভিজে থাকার কারণে চোরের পায়ের ছাপ পড়ে গেছে। এবার ওই পায়ের ছাপের সঙ্গে সবার পা মিলিয়ে দেখলেই চোর ধরা পড়বে মহারাজ। এবার কি হবে? বাহ বাহ, তবে আর দেরি কেন? এক্ষুনি ডেকে পাঠাও রাজ্যের সব প্রজাদের। আগে কাজটা ঘরের লোকেদের দিয়ে শুরু করলে হতো না মহারাজ? তারপর না হয় বাইরের লোককে ডেকে পাঠানো যেত। তুমি কি বলতে চাইছো গোপাল? রাজসভার সদস্যদের মধ্যে কেউ চুরি করেছে? সে তো পায়ের ছাপ মিলিয়ে দেখলেই বেরিয়ে যাবে মন্ত্রী মশাই। যান, এবার একে একে আপনারা গিয়ে ওই পায়ের ছাপের সঙ্গে নিজেদের পা মিলিয়ে দেখুন দেখি। না 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 না, এদের মধ্যে কেউ চুরি করেনি। কিন্তু তবে করলোটা কি? দাঁড়ান মহারাজ, এখনো আমাদের মন্ত্রী মশাই যে বাকি আছেন। মন্ত্রী মশাই, এবার আপনি দয়া করে যান। না, আমি কেন যাব শুনি? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয়? মন্ত্রী, সবাই যখন গেছে তখন তোমাকেও যেতে হবে। যাও যাও যাও, বেশি কথা বাড়িও না। দেখুন মহারাজ, চোর ধরা পড়েছে। মন্ত্রী, তুমি? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, আমাকে ক্ষমা করে দিন। ছি 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 ছি। নিজে চুরি করে গোপালের উপর দোষ চাপানো? আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। বাঁচান মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আর এই ভুল হবে না। এবার তুমি হাঁসেদের সঙ্গে সাঁতার কাটো। এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপাল। আমি তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। আজই তুমি তোমার অগ্রিম বেতন নিয়ে যাও। ধন্যবাদ মহারাজ। কেউ চুরি করে স্বভাবে আর কেউ করে অভাবে। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। দিলাম গোপাল, দিলাম। তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মহারাজ, তাহলে আমাকেও ক্ষমা করে দিন। না 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 না, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। ওরে বাবা রে, বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম, বাঁচান বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম। কি গোপাল, বাজার করে ফিরছো? হ্যাঁ, ওই রকম আর কি। তা হাতের থলিটা তো ছোট কেন? কি করব বলুন, যেমন বেতন তেমন বাজার। বেশি বড় থলি বইতে গেলে তো আবার আপনার মতো বড় বড় কুকীর্তি করতে হয়। কি বলতে চাইছো তুমি? না মানে ওই যে মাঝে মধ্যেই আপনি যা করে থাকেন, যেন তেন প্রকারেণ মহারাজকে ঠকিয়ে ওই রাজকোষ থেকে টাকা হাতিয়ে নেওয়া। গোপাল, এরকম উল্টো পাল্টা কথা বললে না। এ বাবা, উল্টো পাল্টা আবার বললাম কখন? সত্যি কথা বলতে কি, আপনার এই গুণের কথা কে আর না জানে বলুন। দেখুন দেখুন, ওই যে লোকটা যাচ্ছে,
ওকে ডেকে জিজ্ঞেস করলো না, ও আপনার গুণের কথা বলে দেবে। গোপন। এ বাবা, খামোকা রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একবার জিজ্ঞেস করেই দেখি। অর্বাচীন, আরে 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 আরে, আমার সাধের মাছ, দাঁড়া বেটা চিলের পো, আজ তোর হচ্ছে। এহে, আলু পটল রাস্তায় গড়াগড়ি খেলো রে। তুলে দাও। দেখছো না চিলের পেছনে দৌড়চ্ছি। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। কেঁদো না গো দিদি, কেঁদো না। মানুষের শরীর আর মাথার চাল কি চিরকাল এক থাকে নাকি? একদিন না একদিন ভেঙে তো পড়বে। গোপাল দাদাকে আসতে দাও, দেখো ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। কে ব্যবস্থা করবে? তোমার দাদা? তবেই হয়েছে। কতদিন ধরে বলে যাচ্ছি ওগো, চালের গতিক সুবিধের নয়, চালের গতিক একদম সুবিধের নয়। ঝুরঝুর ঝুরঝুর করে পচা খড় ঝরে পড়ছে। চালটা সারাও গো, সারাও। কিন্তু কীটের মরণ কান দিয়েছে আমার কথায়। আজ একদিকটা পড়লো ভেঙে, সামনে বর্ষা আসছে, ওই বর্ষায় আমি কোথায় যাব গো? আরে অত চিন্তা করো না তো, তেমন হলে কটা দিন আমাদের ওখানে গিয়ে থাকবে। কেন, বোনের বাড়ি কেউ কি গিয়ে থাকে না? তাহলে খুব মজা হবে, সারাক্ষণ শুধু গোপাল দাদুর গল্প শুনবো। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। ছাড়া চিল, আজকে খুব পালিয়ে গেলি, কিন্তু ভালো করে চিনে রেখেছি তোকে। যেদিন ধরতে পারবো না, পেট চিরে সব কুঁচো চিংড়ি বের করে নেব। হ্যাঁ ওগো, ওগো আমার কি সর্বনাশ হলো গো। এ তো মহাবিপদ। কুঁচো চিংড়ির থলি ছিনতাই হলো আমার, আর গলা ছেড়ে কাঁদতে বসলেন উনি। ওগো, গলা ছেড়ে কি এমনি কাঁদছি গো? একবার ঘরের ভেতরে গিয়ে দেখে এসো গো, মাথার চালের একদিক যে ভেঙে পড়েছে গো। হ্যাঁ, সে কি? এই তাহলে তো খুব মুশকিল। ওফ, কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম কে জানে। হাত থেকে কুচো চিংড়ির থলি গেল, ঘরের চাল গেল। ও কি ক্ষতি, কি ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি। কত টাকা আবার গচ্চা যাবে। বাংলায় একটা কথা আছে না, কয়লাকে যতই ধোয়া হোক না কেন, ময়লা কিছুতেই যায় না। এ কথা কেন বলছেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, বলছি গোপালের ব্যবহারে। এত করে বলা সত্ত্বেও একদিনও যদি সময় মতো আসে। ইয়ার এমন নতুন কথা কি? কিছু মনে করবেন না মহারাজ, আসলে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে পেয়ে ও এতটা বেপরোয়া হয়ে গেছে। আজ আসতে দাও ওকে, আজ দেখিয়ে দেব খারাপ ব্যবহার কাকে বলে। আর কত খারাপ ব্যবহার করবেন মহারাজ? মানে বলছিলাম, মাথার উপর ওই যে উনি বসে আছেন, তিনি আর আমার সঙ্গে আর কত খারাপ ব্যবহার করবেন। কি বলবো মহারাজ, আমার এখন খুব খারাপ সময় চলছে। কিরকম কিরকম? দেখুন না, সকালে হাত থেকে কুচো চিংড়ির থলি চিল এসে ছ মেরে নিয়ে পালালো। ওদিকে বাড়ি গিয়ে দেখি ঘরের চালের একদিক ধসে গেছে। এই সব সামলে আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, মাথায় যে এখন কত দুশ্চিন্তা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সকালে আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলার ফল হাতে হাতে পেয়েছি। ঠিক হয়েছে।
আচ্ছা গোপাল, গতবার বর্ষার মুখে তো চাল ছাড়াবার জন্য তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলে, তা সে টাকা দিয়ে চাল সারাওনি কেন? কি করে সারাবো মহারাজ? ওই যে কথায় আছে না, অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আপনার দেওয়া চাল সারাবার টাকা তো খাবার কিনতেই খরচা হয়ে গেল। চালের টাকায় চাল কেনা খুব খারাপ কাজ। বর্ষাকালে জল পড়তে পারে বাজ। না গোপাল না, চাল সারাবার টাকায় চাল কিনে খুব খারাপ কাজ করেছো তুমি। স্বীকার করছি মহারাজ, খারাপ কাজ করেছি, কিন্তু এবার যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন। একেবারে দেবেন না মহারাজ, দেখবেন এবারে হয়তো চাল ছাড়াবার টাকায় ডাল কিনে বসবে। ওর ছলনার তো আর শেষ নেই মহারাজ। না গোপাল, আর তোমার টাকা দিতে পারবো না। নিজের চাল সারাবার ব্যবস্থা নিজেকেই করতে হবে তোমায়। এবারে বোঝো কত ধানে কত চাল। এ বাবা, আকাশের জল যে গায়ে পড়ছে। হায় হায় হায়, এ আমি কার হাতে পড়লাম গো? ঘরের ভাঙা চালটাও মেরামত ওই শুরু হয়ে গেল মাঝরাত্রিরে কীর্তন। কীর্তন না গিয়ে রাগ প্রধান গাইবে। বলি সারা রাত ঘরের মধ্যে বসে বৃষ্টিতে ভিজে যাবে। আরে জল পড়ছে তো এদিক দিয়ে, তা ওদিকে সরে গিয়ে শুলেই তো হয়। আমি কোন ওদিকে নড়বো না। হ্যাঁ, কালকের মধ্যে ঘরে চাল সারিয়ে না দিলে আমি কিন্তু ভিজে ভিজেই মরে যাব, এই বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালই ঘরামিকে ডেকে আনবো। এখন একটু সরে গিয়ে শো তো দেখি। কি গো, কি বুঝলে? কত খরচ পড়বে গো? দেখো গোপাল দাদা, এই চালের অবস্থা তো একেবারে শোচনীয় হয়ে গেছে গো। ওই টাপ্পি টাপ্পি দিয়ে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। তাহলে কি করতে হবে বলো? পুরো চাল ফেলে দিয়ে নতুন করে সবটা ছাইতে হবে। বাবা, এ তো অনেক খরচের ব্যাপার। সে তো খরচ একটু হবেই। কত? 150-200 টাকা তো বটেই। কি হলো গোপাল দাদা, বসে পড়লে যে বড় শরীর খারাপ লাগছে? ওই মানে তোমার খরচের বহর শুনে মাথাটা কেমন বো করে ঘুরে গেল ভাই। তাহলে আমি চলি। কোথাও যাবে না তুমি। বলি কাল থেকেই চালটা সরাতে শুরু করে দাও। ওই কিপটে বুড়োকে ধরে খরচ খরচা আমি ঠিক আদায় করে নেব। সব চাল খুলে সারাতে গেলে না ওই সপ্তাহ খানেকের মতো সময় লাগবে। কিন্তু সপ্তাহ খানেক? গো, এই কদিন আমরা থাকবো কোথায়? সে তো আমার জানার কথা নয়। বিয়ে করে আমায় ঘরে এনেছো, আমার থাকা আর খাওয়ার দায়িত্ব তো তোমার। বোঝো এবার। ওহ, কি কুক্ষণে যে বিয়ে করতে গেছিলাম। প্রকৃতির চরিত্র বোঝা কার সাধ্য। কাল রাতে কত ঝমঝম করে বৃষ্টি, আর আজ সকালে কেমন ঝলমলে রোদ। প্রণাম মহারাজ। কি ব্যাপার, এই সাত সকালে তুমি? মহারাজ, চাল সারাবার ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। ভালো কথা। তা আমায় কি করতে হবে? না না মহারাজ, টাকা দিতে হবে না। ঠিক করেছি ভোলা ময়রার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করে চাল সারাবো, তারপর না খেয়ে ওই টাকা শোধ করব মহারাজ। খুব ভালো, খুব ভালো। কিন্তু মহারাজ, আমি থাকবো কোথায়? কোথায় থাকবে মানে? ঘরামি বলেছে সমস্ত চালটা খুলে ফেলবে আর সারাতে লাগবে 1 সপ্তাহ। এই কটা দিন আমি কোথায় মাথা গুজবো মহারাজ? ও, সেসব আমি কি জানি। তোমার তো চেনা শোনা অনেকে আছে, তাদের কারোর বাড়িতে কটা দিন কাটিয়ে দাও না। হ্যাঁ, ওই পুটির মা বলেছে বটে, তবে তার নিজেরই তো ছোট ঘর, তার উপর বাচ্চা কাচ্চা। আচ্ছা মহারাজ, কটা দিন আপনার বাড়িতে যদি থাকি? না 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 না, সেটা হয় না। তুমি অন্য কোথাও ব্যবস্থা দেখো। কি ব্যাপার মন্ত্রী? মহারাজ, আমাকে কটা দিন ছুটি দিতে হবে। রাজসভায় তো আর এসব কথা বলা যায় না, তাই একান্তে বলতে এলাম। ছুটি নিয়ে কি করবে? আগে একটু শ্বশুর বাড়ি যাব, ওই 1 সপ্তাহের জন্যে। মন্ত্রী মশাই তাহলে 1 সপ্তাহ থাকবে না। ওকে একটু বলে দেখি যদি কটা দিন থাকতে দেয়।
তা কবে যাবে ঠিক করেছো? হ্যাঁ, সেটা এখনো ঠিক করিনি, ঠিক হলেই আপনাকে বলে যাব। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা, এসো এসো। মন্ত্রী মশাই, যাবার সময় ঠিক পিছু ডাকলো। বলো, কি বলবে বলো। আসলে আমার ঘরের চাল তো সারানো হবে, কিন্তু তার জন্য 1 সপ্তাহ আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। থাকতে হবে তো হবে। তাই বলছিলাম কি, আপনি তো 1 সপ্তাহ মতো থাকবেন না, তাই কটা দিন যদি আমাদের থাকতে দেন, মানে আপনার বাড়িতে। হাসালে? আচ্ছা, আমার বাড়ি তোমায় থাকতে দেব কোন আনন্দে? আনন্দে না হোক, দুঃখের সঙ্গেই দিন। না না, ওসব হবে না। তোমার মতো লোককে ঘরে থাকতে দেওয়া আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার। গোপাল কি তাহলে কুমির নাকি? কি গোপাল, মন্ত্রীর কথার উত্তর দাও। মুখে তো দেব না, কাজে দেব। কি আর উত্তর দেব মহারাজ? ওই যে কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকে তো লাথি মারে। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা দেখেছেন? আমাকে চামচিকে বলল। এ বাবা, আমি আবার আপনাকে চামচিকে বললাম কখন? আমি তো শুধু একটা বাংলা প্রবাদ বললাম মাত্র। যাকে যাক, কথা বাড়িয়ে লাভ নেই। কেউই যখন থাকতে দেবেন না, তখন আমি আসি। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? খুব পেরেছি গোপাল দাদু, দেখো না কি করি। হাড় একেবারে কাঁপিয়ে দেব। এমন নাচা নাচিয়ে দেব যে পালাতে আর পথ পাবে না। বাহ, এই তো চাই। তাহলে রাতের বেলা আবার দেখা হবে। পুটি, তোদের ওটাকে তাহলে কোলে করে নিয়ে আসিস। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, আয় আয়। রান্নাঘরে বাসন পড়ার শব্দ হলো না? তাহলে তাহলে কি চোর ঢুকলো? এই এই, একবার ওঠো তো। এই, সবে চোখটা লেগেছিল, দিলে ঘুমের 12টা বাজিয়ে। কেন, কি হলো? কি উঠবে কেন? রান্নাঘর থেকে ঝন ঝন করে বাসন পড়ার শব্দ হলো। মনে হচ্ছে চোর ঢুকেছে। সে কি, ঠিক শুনেছ তো? ঠিক শুনেছি মানে? ওই শব্দেই তো ঘুম ভেঙে গেল। দাঁড়াও দাঁড়াও, দেখছি। কে 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 রে? বাবা, এটা আবার কে রে? এ তো চোর নয়। ওরে বাবা, এই কি হলো গো? হ্যাঁ, চাদরে মাথা মুখ ঢেকে এমন করে কাঁপছো কেন? জানলাটা হুট করে খুলে গেল। তারপর দেখি দুটো চোখ জল জল করছে, জল জল করছে। জানলায় জানলায় একটা কালো বিড়াল। সে কি, জানলায় তো ছিটকিনি ছিল, আর কালো বেড়াল কোত্থেকে এলো? আর উনুনের ওপর ওই সাদা মূর্তি। ওগো, আমাদের কি হবে গো? কালো বিড়াল তো খুব খারাপ জিনিস। জন্মে তো আমাদের বাড়িতে কোনো কালো বিড়াল দেখিনি। সারা রাত জেগে থাকতে হবে, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করা যাবে। বুঝলে দাদু, ভয় দেখানোটা না বেশ জব্বর হয়েছে, কি বলো? খুব ভালো কাজ হয়েছে। পুচকে, এখন তোকে একটা কাজ দেব। বলো দাদু। তোকে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে পিঠে থাকতে হবে, তবে খবরদার দেখতে যেন না পায়। আরে কিচ্ছু পাবে না, তুমি শুধু বলে দাও আমায় কি করতে হবে। তুই শুধু জেনে আসবি মন্ত্রী মশাই আজ কি করছে। ঠিক আছে। ওগো,
কিছু একটা করো। কাল রাতে যা ঘটেছে তাতে আমার মন মন বলছে এ নির্ঘাত ভূতের কাজ। ঠিক আছে, আমি কুঞ্জ ওঝাকে ডেকে আনছি। ও এসে ঠিক বলে দেবে এ ভূতের কাজ না মানুষের কাজ। আর ভূতের কাজ হলে ঝাড়ফুঁক করে ঠিক ভূত তাড়িয়ে দেবে, আর মানুষের কাজ হলে ব্যবস্থা নেব আমি ওর বাড়ি যাচ্ছি। কিরে, কোনো খবর আছে? আছে মানে জব্বর খবর। ভূত তাড়ানোর জন্য মন্ত্রী মশাই কুঞ্জ ওঝাকে ডাকতে গেছে। ঠিক আছে। কুঞ্জ, ও কুঞ্জ, কুঞ্জ। আমার ঘরে মন্ত্রী মশাইয়ের আগমন, কি সৌভাগ্য আমার। আসুন আসুন। আমার দুর্ভাগ্য, তাই তোর সৌভাগ্য। হিয়ালিটা ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। শোন, কাল রাতে আমার বাড়িতে মনে হচ্ছে ভূতের উৎপাত হয়েছিল। তোকে শুধু গুণে বলে দিতে হবে এ ভূতের কাজ না মানুষের কাজ। ভূতের কাজ হলে ভূত তাড়াবি তুই, আর মানুষ হলে শাস্তি দেব আমি। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি গোছ গাছ করেই ফুরুত করে চলে আসছি। কুঞ্জরে, কি সৌভাগ্য, গোপাল দাদা যে। এসো এসো দাদা। শোন কুঞ্জ, তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা। পাজি মন্ত্রীটাকে এমন ভয় দেখাবো যে চিরদিনের জন্য না হোক কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে একবারে লেজ তুলে পগার পার হয়ে যাবে। রিং রিং ছক্কা রিং রিং আক্কা ডং ডং কুং কাং মুং ভূত। কি বুঝলি কুঞ্জ, রাতে কি ভূত সত্যি সত্যি এসেছিল? কথা নয় কথা নয়, গণনা করতে দিন গণনা করতে দিন। কি বললে তুমি? তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ, কে এসেছে কুঞ্জ? মন্ত্রী মশাই, এ যে সে কেউ নয়, স্বয়ং ব্রহ্মদত্তী বাবা। মানে এই যে এই যে ভিটে, আজ থেকে 181 বছর আগে এই ভিটেতে ছিল এক বেলগাছ, আর সেই বেলগাছে থাকতেন এক ব্রহ্মদৈত্যী। তিনি 181 বছর ঘুমন আর তারপর 10 দিন জাগেন। বলিস কি রে? তিনি এখন জেগেছেন। হ্যাঁ, জেগেছেন জেগেছেন, আর জেগেই তার সেই বেলগাছ না দেখতে পেয়ে খুব খেপে গেছেন। এ বাবা, চিমটি কাটছেন দেখুন। আর তিনি একবারে খেপলে আর রক্ষে নেই মন্ত্রী মশাই, আর রক্ষে নেই। তাহলে কি হবে? বাঁচতে হলে 10 দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। তিনি হয়তো এই 10 দিনেই সবকিছু লন্ডভন্ড করে দেবেন। হ্যাঁ, লন্ডভন্ড করে দেবেন। কিন্তু তারপর ঘুমিয়ে পড়লে আবার সব ঠান্ডা। না না, ঠিক আছে, কর্তা দিন না হয় আমরা আমার বাপের বাড়ি গিয়ে থাকবো। তাহলে তাই করুন, প্রাণের থেকে বড় তো আর কিছু হতে পারে না, নাকি? আমি তাহলে চললাম মন্ত্রী মশাই, কেমন? আপনি কিন্তু তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আয়। এখানে আর এক মুহূর্ত নয়, যত তাড়াতাড়ি সম্ভব টাকা করি গয়নাগাটি নিয়ে চলে যেতে হবে। নাও নাও গিন্নি, তাড়াতাড়ি করো।
ব্যাপার মন্ত্রী মশাই, অন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? জমের বাড়ি থেকে বাঁচতে শ্বশুর বাড়ি যাচ্ছি। আর আপনার বাড়ি? ওটা এখন ভূতের বাড়ি। আরে দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। মন্ত্রী মশাই, কি হলো কি? বলছিলাম কি, আমার বাড়ির চাল তো সারানো হবে, তাই কটা দিন যদি আপনার বাড়িতে থাকার অনুমতি দেন। তাহলে থাকো গিয়ে। তবে তবে ভূতে এসে ঘাড় মটকে দিলে আমাকে আবার দোষ দিও না কিন্তু। যা, তোদের দিদাকে গিয়ে খবর দে, বলগে যা থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই না হলে গোপাল দাদু দুষ্টু বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার। কি আনাজ পাতি কিছুই তো নেই, আমি রান্না করব কি করে? কি গো শুনছো? এই কি গো, তখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো গো। কে কে? আরে আমি গো, আমি তোমার অভাগিনী স্ত্রী। বাড়িতে যে রান্না করার জন্য একটাও আনাজপাতি নেই, সে খেয়াল তোমার আছে? এই মরেছে, যে কটা টাকা পয়সা ছিল সবই তো কালকে বটা ঘটাকে বকশিস দিয়েছি। এখন কি হবে? শোনো, এমনিতেই মাসের শেষ, তার ওপর গোপালের জ্বালায় উপরি রোজগার সব বন্ধ হয়ে গেছে। তুমি চাল ডাল যা আছে তাই রান্না করো, এখন বাজার করতে যেতে পারবো না। ওসব আমি শুনবো না। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, তুমি এখন বাজার যাবে, শাকসবজি মাছ আনবে, যাও। তারপর শাড়ির দোকানে যাবে, আমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আসবে। রথের দিন ওই শাড়ি পরে বিকেলে ঘুরতে বেরোবো। কি মহারাজ, রোজ তো আমাকে দেরি করে আসার জন্য গান বন্ধ করেন, আজ তো রাজসভায় মন্ত্রী মশাইয়েরই কোনো পাত্তা নেই। তাই তো দেখছি। আজ আসলে আচ্ছা করে বলবো। মন্ত্রীর কথা বাদ দাও তো। তা সামনে তো জগন্নাথ দেবের রথযাত্রা, তা তোমরা সবাই কে কি পরিকল্পনা করছো? মহারাজ, আমি তো এবারে ভেবেই রেখেছি, রথের মেলায় কলার দোকান দেব, তাতে রথ দেখা কলা বেচা দুই হবে। বাবা গোপাল, তুমি পারো বটে, সত্যি। তা গোপালেরটা তো শুনলাম, তা বাকি সবাই কে কি করবে? জিলিপি খাবো, ঘুগনি খাবো, কিনবো পাঁপড় ভাজা, মেলায় যাবো, রথ টানবো, খাবো জিভে গজা। এটাই আমার পরিকল্পনা। প্রণাম মহারাজা। আহা, সভাকবি, তোমার কবিতা শুনে মন ভরে গেল। কিন্তু সভাকবি, আবার দেখো, এই শরীরে এত কিছু একবারে খেয়ে লেজে গোবরে হয়ে যায় না জানো? যত সব। একই মহারাজ, রাজসভা শুরু হয়ে গেছে? বাবা, তা এতক্ষণ কোন জগতে ছিলে বলো তো মন্ত্রী? আর বলবেন না মহারাজ, মাসের শেষ, হাতে টাকা নেই, ঘরে আনাজপত্র কিচ্ছু নেই, তার উপর গিন্নির বায়না সামনে রথযাত্রার আগে ভালো শাড়ি কিনে দিতে হবে। রাজ্যের মন্ত্রী দেরি করে রাজসভায় ঢুকছে, তার হাতে টাকা নেই। লজ্জা লজ্জা, ঘোর লজ্জা। মহারাজ, আপনি আমায় কিছু টাকা দিন, নইলে আমার গিন্নি আমায় আস্ত রাখবে না। না, ওসব টাকা পয়সা আমি দিতে পারবো না। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, অনেক খরচা আছে। তোমায় এখন অতিরিক্ত টাকা আমি কিছুতেই দিতে পারবো না। মহারাজ, মানুষের মধ্যেই তো জগন্নাথ দেব ভগবান বিরাজ করেন। আমার মতো একটা জলজ্যান্ত মানুষরূপী ভগবানকে খালি হাতে ফিরিয়ে দেবেন মহারাজ? মন্ত্রী মশাই, ভগবান তো আপনাকে খেটে খাওয়ার জন্য হাত দিয়েছেন, গায়ে শক্তি দিয়েছেন, মাথায় বুদ্ধি দিয়েছেন, তবু হাত পাততে আপনার লজ্জা করছে না? তুমি ফোড়ন কাটা বন্ধ করো গোপাল। মহারাজ, আমার বউ নতুন শাড়ি না পেলে খুব রেগে যাবে। আপনি একটু আমার দিকটা দেখুন। দূর ছাতা, আমার মাথা খেও না তো, চুপচাপ থাকো আর নইলে বিদে হও।
বাজার কিভাবে আনবো গিন্নি? টাকাই তো নেই। মহারাজের কাছে কত করে চাইলাম, ভাবলাম মহারাজ কিছু টাকা পয়সা দেবেন, কিন্তু বেটা গোপাল এমন ফোড়ন কাটলো, আমার কোনো কথাই মহারাজ কানে নিলেন না। ও গোপাল গোপাল গোপাল, ওই একটা লোক তোমাকে সারা জীবন নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেল, আর তুমি কিছুই করতে পারলে না। বলছি, তুমি কি কিছু করছো নাকি সারাদিন না খেয়েই থাকতে হবে? ওই ভাত তো বসিয়েছি। ঠিক আছে গিন্নি, আজকে তাই খেয়ে নি, কালকে থেকে আর এরকম কষ্ট হবে না। কালকে থেকে মন্ত্রী নয়, রাজার হালেই থাকবে। হঠাৎ করে তোমার কি হলো গো? কোনো গুপ্তধনের কথা মাথায় এলো নাকি? সেসব তুমি কালকেই জানতে পারবে। আমি হলাম এ রাজ্যের মন্ত্রী, মাথার পোকা নড়লে পরে হয়ে উঠি ষড়যন্ত্রী। দাদু, অনেকদিন তোমার কাছে গল্প শুনিনি, আজকে আমরা তোমার কাছে গল্প শুনবো। হ্যাঁ দাদু, গল্প শুনবো গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে বল, কি গল্প শুনবি বল। দাদু, সামনে তো রথযাত্রা, আমরা জগন্নাথের গল্প শুনবো দাদু। আচ্ছা দাদু, সব দেবদেবীর হাত আছে, কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত নেই কেন? শোন তাহলে, উড়িষ্যার রাজা পুরীতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেন। সেই মন্দিরে এই তিন দেবদেবী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করান যে শিল্পীকে দিয়ে। সেই শিল্পীর শর্ত ছিল মূর্তি সম্পূর্ণ তৈরি না হওয়া অবধি যেন কেউ ওই গৃহে না ঢোকে, নইলে যতটা মূর্তি তৈরি হয়েছে ঠিক ততটাই থাকবে। তারপর কি হলো দাদু? এবার এদিকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু মূর্তি বানানোর কাজ শেষ হয়নি। রাজামশাইয়ের তো ধৈর্য ধরে না। তিনি কৌতূহলবশত মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেখেন, কিন্তু তখনও কোনো বিগ্রহের হাত বানানো হয়নি। শিল্পীর কথা অনুযায়ী সেই ওই অবস্থাতেই তিন দেবদেবীর মূর্তি বানানো অর্ধ সমাপ্ত রেখে চলে যান। তাহলে দাদু, হাত না থাকলে ওরা কিভাবে খাবার খায়, বাকি কাজ করে? ওরে বোকা, জগন্নাথ মানে তো জগতের নাথ। আমাদের সকলের মধ্যে তিনি আছেন, তিনি আমাদের সকলের হাত দিয়ে খাবার খান, বুঝলি? হ্যাঁ দাদু, বুঝলাম। জয় জগন্নাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর চরণের সেবা লাগে। একই মন্ত্রীমশাই সব ছেড়ে ছুড়ে এখন হঠাৎ করে জগন্নাথ দেবের ভক্ত হয়ে উঠেছেন। অদ্ভুত ব্যাপার স্যাপার। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এ কি মন্ত্রীমশাই, আপনি এই সাধু বেশে? আমি আর মন্ত্রীমশাই নয় গো পুটির বাবা, আমি এখন জগন্নাথ দেবের সেবাই। সামনে রথযাত্রা, তাই এখন আমার একটাই ধ্যান জ্ঞান। জয় জগন্নাথ। দাও পুটির বাবা, জগন্নাথ দেবের নামে কিছু সেবা দাও। এ কি পুঁটির মা, শুধু এইটুকু? যিনি জগতের নাথ জগন্নাথ, তার কি এইটুকু চাল সবজিতে পেট ভরবে পুঁটির মা? কিন্তু আমাদের তো এইটুকুই সামর্থ্য মন্ত্রীমশাই। আরে ঈশ্বরের নামে যত দেবে, ঈশ্বরের কাছ থেকে তত পাবে। আমাদের তো আর দেওয়ার মতো কিছুই নেই মন্ত্রীমশাই। চাষাবাদে কোনো রকমের দিন চলে, থাকার মধ্যে আমার ওই 1.5 বিঘা জমি, ব্যাস। আরে পুঁটির বাবা, ওটাই দিয়ে দাও। যা দেওয়ার সবই তো ঈশ্বরের নামে দিচ্ছ, আর মরে গেলে তো তার কাছেই ফিরে যেতে হবে। এই সুযোগ, রথযাত্রার আগে ঈশ্বরকে যত দেবে, রথযাত্রার পরে ঈশ্বরের কাছ থেকে তার দ্বিগুণ পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ওই 1.5 বিঘা জমি জগন্নাথের নামে দিয়ে দিলাম। আমি সব ঈশ্বরের নামে দিয়ে দিলাম, কিন্তু রথযাত্রার পরের দ্বিগুণ জমি পাবো তো? পাবে না মানে? ঈশ্বর কখনো কথার খেলাপ করেন না। আমি আগে তোমাদের মতো গরিব ছিলাম, তারপর রথযাত্রার আগে সব জগন্নাথ দেবের নামে সমর্পণ করতেই কিছুদিন পরে হয়ে উঠি কৃষ্ণনগরের মন্ত্রী, বুঝেছ? নাও, আমি কাগজপত্র নিয়ে এসেছি। একেবারে টিপ স্বাক্ষর দিয়ে লিখে দাও, সব জগন্নাথ দেবের নামে দিয়ে দিলে। জয় জগন্নাথ দেবে জয়, জয় জয় জগন্নাথ।
বাবা, তোমরা তো জানো না, এইভাবে ঈশ্বরের নাম ভাঙিয়ে রাজ্যবাসীর সব জমি জমা কেড়ে নেব, তারপর আমায় আর দেখে কে? হ্যাঁ, মহারাজও কিচ্ছু করতে পারবেন না, সব একেবারে লিখিত পরিত করে নিচ্ছি। হ্যাঁ, শোনো, প্রতিবারের মতো এবারেও রথযাত্রার দিন রাজবাড়ির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হবে। তোমরা সবাই সপরিবারে হাজির থাকবে কিন্তু। মহারাজ, একটা বিষয়ে খেয়াল করেছেন, মন্ত্রীমশাই আজকেও এখনো রাজসভায় আসেননি। কিন্তু ওই কালকে তো সন্ধ্যাবেলায় মন্ত্রীমশাইকে দেখলাম ওই গেরুয়া পরে রাস্তায় রাস্তায় ঘুরঘুর করছে। আবার এটাও দেখুন, নতুন এক রকমের ভিক। আমাদের মন্ত্রী মশাইয়ের লীলা বোঝা খুব মুশকিল। মুশকিল আসান করার জন্য আমি তো আছি নাকি? আপনারা অত চিন্তা করবেন না। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি মন্ত্রী, তুমি কি বেশে এসেছো? সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, আমি ওনার সেবাই, আমাকে নিয়ে পরিহাস করবেন না মহারাজ। দুদিনের যোগী ভাতেরে বলে অন্ন, মন্ত্রীমশাইয়ের ভেক দেখে রাজসভা আজ ধন্য। মুখ সামলে কথা বলো গোপাল। মহারাজ, আপনাকে শুধু একটা কথা বলতেলাম, আমি রথযাত্রা অবধি রাজসভায় আসতে পারবো না, বুঝতেই পারছেন, এই জগন্নাথ দেবের সেবায় ব্যস্ত থাকবো। হ্যাঁ, এই তোমরা মাঠ থেকে উঠে পড়ো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। কেন মন্ত্রীমশাই, মাঠে গাছের যত্ন না করলে এবার শস্যের ফলন ভালো হবে না যে? সেসব তোমাকে দেখতে হবে না, যা দেখার আমি দেখবো। কি বলছেন আপনি? আমরা কাজ না করলে জমির মালিক রেগে যাবে না? শোনো, এই জমির মালিক এখন স্বয়ং পরমেশ্বর জগন্নাথ দেব, আর আমি ওনার সেবাই, তাই যা দেখার আমি দেখব। তোমাদের মালিক জগন্নাথ দেবের নামে সব জমি লিখে দিয়েছেন, তাই চটপট জমি থেকে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। না না না, এ কি করে হয়? চাষ না করলে আমরা খাবো কি? তোমরা তোমাদের মালিকের ভাগ চাষি, আর এখন জমির মালিক পাল্টে গেছে, তাই তোমাদের আর দরকার নেই। যা বাটা ঘটা, বেটাদের জমি থেকে তুলে দে, আর কথা না শুনলে লাঠি মেরে জমি থেকে ভাগিয়ে দে। ওরে বাবা, পালাও পালাও পালাও। বিপদে পড়লাম রে বাবা। যা লোকের তাই জগন্নাথের, আর যা জগন্নাথের তাই আমার। মন্ত্রী মশাই, আপনার কি বুদ্ধি! একটু একটু চরণ ধুলি দিন। ওরে, ভেজা জমিতে দাঁড়িয়ে থেকে পায়ে কাদা লেগেছে, একটু শুকিয়ে যাক, ঠিক ধুলো করে দিয়ে দেব। হ্যাঁ, চল এবার ভোলার দোকান আর পুঁটির বাবার জমি কবজা করতে হবে। ও গোপাল দাদা, গোপাল দাদা, বাড়িতে আছো? আমাদের সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। বলি, এই ভর দুপুরে কি সর্বনাশ হয়েছে গো পুঁটির বাবা? শুধু আমার নয়, আমার মতন অনেক চাষি মুদি অনেকেরই সর্বনাশ হয়ে গেছে গো। গোপাল, ওই মন্ত্রী মশাই জগন্নাথ দেবের সেবার নাম করে আমাদের সর্বস্ব নিয়ে গেছে, শুধু ওই থাকার জায়গাটুকুই পড়ে আছে। হ্যাঁ, সে কি, কিভাবে? আর বলো না গোপাল দাদা, কালকে বিকেলে কি কাণ্ড! তোমরা এতটাই বোকা, মন্ত্রী চাইলো আর দিয়ে দিলে? দূর, আমরা কিভাবে বুঝবো? মন্ত্রী মশাই তো আর নিজের জন্য চাইনি, চেয়েছে ওই জগন্নাথ দেবের সেবার জন্য। আর এখন নিজেই আমার দোকান, ওই পুটির বাবার জমি, আরো অনেকের জমি ওই লাঠিয়ালদের দিয়ে দখল করে রেখেছে। ঠিক আছে, ঠিক আছে, কালকে সকালে রাজসভায় তোমরা এসো, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা গোপাল দাদা, তোমার এইটুকু আশ্বাসই যথেষ্ট। আমরা কালকে তাহলে রাজসভাতেই আসবো। আপনি বলুন মহারাজ, এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তোমরা তো দেখছি হদ্দবোকা। মন্ত্রী যে সবসময় ষড়যন্ত্র করতে থাকে সেটাও বোঝো না। আমরা তো খেটে খাই মহারাজ, অত কথার মার প্যাঁচ বুঝি না। উনি বললেন যাই আমাদের তাই জগন্নাথের,
আর যাই জগন্নাথের তাই আমাদের। তাই তাই জগন্নাথের নামে বিশ্বাস করে দিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমাকে ভয় দেখালো যদি রথযাত্রার আগে দোকানটা ভগবানকে দিই তাহলে ঘোর অমঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী তো এখনো আসেনি। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে এক্ষুনি ধরে বেঁধে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। ধরে বেঁধে আনতে হবে না মহারাজ, আমি নিজেই পায়ে হেঁটে চলে এসেছি। এ কি শুনছি মন্ত্রী, তুমি জগন্নাথ দেবের নাম করে লোকজনদের কাছ থেকে জায়গা জমি হাতিয়েছো? এ মা, ছি 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 ছি, এ কি বলছেন মহারাজ? আমি তো জগন্নাথের সেবার জন্য নিয়ে এসেছি। যা মানুষের তাই জগন্নাথের, আর ওনারা স্বেচ্ছায় দান করেছেন। কিন্তু এটা তো কথা ছিল না যে আমরা ওই জমিতে চাষ করতে পারবো না। এটাও কথা ছিল না যে আমি দোকানে বসতে পারবো না। কে বলেছে মহারাজ? আমি চুক্তিপত্র সঙ্গে করেই নিয়ে এসেছি, ওখানে ছোট ছোট করে সব লেখা আছে। ওনারা পড়ে দেখেননি, সেটা ওনাদের ভুল। জয় জগন্নাথ। হে ঈশ্বর, তুমি দেখো। মন্ত্রী মশাইয়ের গাঁটে গাঁটে কি বুদ্ধি! মহারাজ, আপনি মন্ত্রীকে আচ্ছাসে ধোলাই দিন, সব জমি ওদের ফেরত দিয়ে দেবে। হ্যাঁ হুম, বললেই হলো। ফেরত নিতে হলে জগন্নাথ দেবের কাছ থেকে নিতে হবে। আমি তো ওনার সেবক মাত্র। হ্যাঁ, সেটাই তো মুশকিল। মন্ত্রী তো আর নিজের নামে চাইনি যে চাপ দিয়ে ফেরত নেব, কিন্তু ভগবানের কাছ থেকে কিভাবে ফেরত চাইবো? আমি আসি মহারাজ, সামনে রথ, আমার অনেক কাজ আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ তো বড় মুশকিলে পড়া গেল। কি করা যায় বলো তো? আমরা ভাগ চাষি মহারাজ, চাষ না করলে আমরা খাবো কি মহারাজ? তোমরা কেউ কিছু বুদ্ধি দাও না, মানে কিভাবে মন্ত্রীকে জব্দ করা যায়। না মহারাজ, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। গোপাল, আরে ও গোপাল, তুমি অন্তত কিছু বলো। মহারাজ, আমার মতে আমাদেরকেও সেই উপায়ে মন্ত্রীকে জব্দ করতে হবে যেভাবে মন্ত্রী সবাইকে ভোগাচ্ছে। সেটা কিভাবে? ওই যে, যাই মানুষের তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মানুষের। আহা, কি বোঝাতে চাইছো খুলে বলো তো। মহারাজ, মন্ত্রী মশাই যে বাড়িতে থাকেন ওটা তো আপনিই দান করেছিলেন রাজ্যের মন্ত্রীর প্রাপ্ত সম্পত্তি হিসেবে। আজ থেকে ওই বাড়িটা আপনি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিন, আর ওই বাড়ি ভেঙে একটা মন্দির বানানোর পরিকল্পনা করুন। তাহলেই দেখবেন মন্ত্রী মশাই সোজা রাস্তায় চলে আসবেন। সাবাস গোপাল, সাবাস। এই জন্যেই তুমি আমার রাজসভার রত্ন। আমি আজই সব ব্যবস্থা করছি। মন্ত্রীর বাড়ি ভেঙেই তৈরি হবে কৃষ্ণনগরের জগন্নাথ দেবের মন্দির। গিন্নি, তাহলে আর আমাদের কোনো সমস্যাই থাকলো না। জগন্নাথ দেবের নামে যা জমি হাতিয়েছি তাতে চাষ করলে আমাদের হেসে খেলে সংসার চলে যাবে। রথের মেলার দিন আমার কিন্তু নতুন শাড়ি চাই, মনে আছে তো? মনে আছে গিন্নি, সব মনে আছে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। আজ থেকে আমাদের রাজ্যের মন্ত্রীমশাইয়ের বাড়ি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হলো। এখানে মন্ত্রীমশাইয়ের বাড়ি ভেঙে জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে। শোনো শোনো শোনো। আমি কি শুনলাম? আমাদের বাড়ি ভেঙে মন্দির হবে? তাহলে আমরা যাব কোথায়? কেন? রাস্তায় রাস্তায় ঘুরবেন, গাছতলায় বসবেন, আকাশের মতো অত বড় ছাদ পাবেন। এই বাড়ি আর কি হবে? চটপট বাড়ি থেকে বেরিয়ে পড়ো। এই বাড়ি ভেঙে মন্দির হবে। তোমাকে তো এটা আমি মন্ত্রীর প্রাপ্য হিসেবে দান করেছিলাম। আজ থেকে তোমার মন্ত্রী পদ কেড়ে নিলাম, আর বাড়িটাও জগন্নাথ দেবের নামে লিখে দিলাম। যাই মন্ত্রীর তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মন্ত্রীর। আর হ্যাঁ মহারাজ,
মন্ত্রী মশাই তো ওই চাষিদের জমি ভোলার দোকান জগন্নাথ দেবের নাম করে নিয়েছেন, তাহলে ওই জমি তো জগন্নাথ দেব নিজে পাহারা দেবেন। মন্ত্রী মশাইয়ের লাঠিয়ালদের সরে যেতে বলুন। হ্যাঁ মন্ত্রী, এটা আমি ভেবে দেখিনি। তোমার তো কিছু নয়, যার নামে জমি নিয়েছো তাকেই নিজে এসে জমি পাহারা দিতে বলো। তোমাকে যেন তার ত্রিসীমানায় না দেখি, নইলে আজ বাড়ি ছাড়া করেছি, কালকে রাজ্য ছাড়া করব। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন। এই সব দানপত্র আপনি নিয়ে যান, আমার বাড়ি আমাকে ফেরত দিয়ে দিন। যাই জগন্নাথের তাই মানুষের, চলুন মহারাজ। ক্ষমা ক্ষমা আমি তোমায় করব না মন্ত্রী, তুমি তোমার দোষের শাস্তি ভোগ করো। প্রহরী, বাড়িতে যা জিনিসপত্র আছে সব সব বাইরে বের করে দাও। হায় হায় হায়, আমাদের এ কি সর্বনাশ হলো গো। বলো জয় জগন্নাথ দেব কি জয়। জয় বলভদ্র দেব কি জয়। জয় সুভদ্রা মাই কি জয়। আসছে বছর আবার হবে। রথযাত্রা আবার হবে। সব তোমার জন্য হয়েছে, সব তোমার উল্টো পাল্টা বুদ্ধির জন্য আজ আমরা পথে বসে গেছি। একটা বাড়ি ছিল, সেটাও আর নেই। কি ব্যাপার প্রাক্তন মন্ত্রী, এখানে গাছতলায় বসে আছো? মহারাজ, আমার ভুল হয়ে গেছে, এই আপনার হাতে পায়ে ধরছি মহারাজ, আপনি আমায় দয়া করুন মহারাজ, আমার বাড়ি ফিরিয়ে দিন মহারাজ। আমি এরকম ভুল আর কোনো দিন করবো না মহারাজ, কোনো দিন করবো না। না 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 না, আমার হাতে পায়ে না ধরে জগন্নাথের কাছে ক্ষমা চাও, আর বলো এই ভুল আর কোনোদিনও হবে না। হে ঠাকুর, জগন্নাথ ঠাকুর, আমায় ক্ষমা করে দাও ঠাকুর, আর এ ভুল কোনো দিন করবো না। তোমার নাম করে লোক ঠকাবো না, লোক আমি ঠকাবো না। ঠিক আছে ঠিক আছে, দেখো জগন্নাথ দেবের কাছে যখন চেয়েছো তখন তিনি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন। বলো জয় জগন্নাথ কি জয়।